রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে। দেশ কঠিন সময় পার করছে। জাতীয় ঐক্যের ডাক ডক্টর ইউনূসের। ভারতকে বাংলাদেশের বিরোধিতা বন্ধের আহ্বান মির্জা ফখরুলের। দিল্লির উচিত ঢাকার নতুন বাস্তবতা উপলব্ধি করা, মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের। চট্টগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় 12 জন 6 দিনের রিমান্ডে। অপরাধে অভিযুক্তদেরও আইনি সহায়তা দিতে হবে, চিন্ময় ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। খুনিদেরও আইনি সহায়তা পাবার অধিকার আছে বলেছেন অ্যাটর্নি জেনারেল। উগ্রবাদীদের ঠাঁই নেই এদেশের মাটিতে, মন্তব্য সুপ্রিম কোর্ট বার সভাপতি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণা নিয়ে কি করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার বন্ধে করণীয় নিয়ে আলোচনা চলছে। বৈঠকে সার্বভৌমত্ব রক্ষায় সরকারের সাথে কাজ করার কথা জানায় রাজনৈতিক দলগুলো। সংখ্যালঘু নির্যাতনে কমিশন গঠনেরও পরামর্শ দেওয়া হয়। বৈঠকে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আরও রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রোকন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজ যে বৈঠক, সেখানে সংলাপের বিষয়ে আসলে কি তথ্য আপনার কাছে আছে সবশেষ আমাদের বিস্তারিত জানাবেন। ফারহানা, এখন আমি ফরেন সার্ভিস একাডেমির সামনেই দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরেই প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ, সেই সংলাপটি এখনো শেষ হয়নি, এখনো সেই সংলাপটি চলছে। মাঝখানে অবশ্য নামাজের বিরতি দেওয়া হয়েছিল, নামাজের বিরতির পর আবারও সেই সংলাপ শুরু হয়েছে। মূলত সংলাপ সম্পর্কে আমরা ভিতরে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে প্রথমেই সেখানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এই সংলাপে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপের 3টি এজেন্ডার কথা বলেন, এবং এই 3টি এজেন্ডা হচ্ছে যে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী যে প্রচারণা, যে সরকারের দিক থেকে যেটি বলা হচ্ছে মিস ইনফরমেশন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের বিষয়ে বাংলাদেশের কি অবস্থান বা কি অবস্থান নিতে পারে বা বাংলাদেশ কি ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা পরামর্শ চেয়েছেন। এবং দ্বিতীয় এজেন্ডায় ছিল যে আগরতলায় যে বাংলাদেশে দূতাবাসের উপর যেই একটি সাম্প্রদায়িক হামলা হয়েছে, যে পতাকা অবমাননার ঘটনাটি ঘটেছে, সেই পতাকা অবমাননার সহ এই ঘটনায় বাংলাদেশ আসলে কি ব্যবস্থা নিতে পারে সেই বিষয়েও রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে। আর তৃতীয় যেটি হচ্ছে যে বিভিন্ন দুনিয়াব্যাপী অর্থাৎ পৃথিবীব্যাপী ভারতীয় মিডিয়ার যে আসলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে একটি প্রচারণা রয়েছে, এই প্রচারণাটাকে তারা আসলে অনেক ক্ষেত্রেই ফ্যাক্ট চেকিং না করেই করছে বলে সরকারের দিক থেকে যেই দাবিটি হচ্ছে, সেই কথাটি আসলে কিভাবে করা, সেই বিষয়টি আসলে এই প্রচারণাটিকে আসলে কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগটি উঠেছে, সেই অভিযোগটি নিয়ে যে দুনিয়াব্যাপী প্রচারণা, সেই প্রচারণা কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়েও পরামর্শ চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো আসলে এখন পর্যন্ত যেটুকু পরামর্শ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছে, সেটি তারা বলছে যে আমরা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে তারা ঐক্যবদ্ধ রয়েছেন। তবে এজেন্ডার বাইরেও নির্বাচন নিয়েও কিন্তু অনেক রাজনৈতিক দল নির্বাচন এবং সংস্কার নিয়েও কথা বলেছেন। তবে এই সংলাপ শেষে প্রেস উইংয়ের পক্ষ থেকে প্রেস সচিব হয়তো একটি ব্রিফিং করবেন, সেখানেই বিস্তারিত জানা যাবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। ফারহানা। জি রোকন, আপনাকে ধন্যবাদ। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক ভাষণে বলেছেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে।
তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। জুলাই আগস্টের শহীদদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের কারণেই নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ। ডক্টর ইউনূস বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে দেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এনডিসির উচ্চতর পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান উপদেষ্টা। এবার এনডিসি কোর্সে ৯৫ জন এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্সে ৫৫ জন অংশ নিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির সমাবেশে এই অভিযোগ করেন তিনি। ভারতকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান মির্জা ফখরুল। আশা প্রকাশ করেন, দেশটি অতীতে বাংলাদেশের জনগণের সাথে যে ভুল করেছে সেটি কাটিয়ে উঠবে। ফেক একটা ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে জয় করবার যে গৌরব, যে আনন্দ, সবকিছুকে ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, ২০,০০০ তরুণকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ ৭০০ মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোন নেতা নেই, আমাদের সবচেয়ে বড় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে, নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ, এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চাইছে। এদিকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী। বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রন্টের নেতাকর্মীরা প্রেসক্লাব থেকে নয়াপল্টন সড়ক পর্যন্ত পদযাত্রা করে। রুহুল কবির রিজভী বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু মুসলমান সহ সবাই একসাথে লড়বে। আগরতলার সহকারী হাইকমিশনের গেট ভেঙে বাংলাদেশের পতাকা টেনে নামিয়ে প্রচণ্ড আঘাত করেছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। ভারতের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ডামি ও নিশিরাতে নির্বাচনে বিএনপি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, আগামী নির্বাচন হবে কঠিন। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তারেক রহমান। ৩১ দফা নিয়ে চট্টগ্রামে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে ৫ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সরকার গঠন করিনি। আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের সেই যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন? আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আমাদের পক্ষে সম্ভব না। আমরা বিশ্বাস করি না ডামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয়, আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের।
জুলাই অভ্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধীদের ক্ষমতা গ্রহণ হিসেবে দেখানোর চেষ্টা করেছে ভারত, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য এদেশে ছাত্র জনতার সংগ্রামকে ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত। এটি দিয়েই নতুন সম্পর্কের শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে এড়িয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর হবে বলেও মন্তব্য তার। বলেন, বাংলাদেশের মানুষ আগের মতো নয়, তারা এখন ঐক্যবদ্ধ ও গৌরবান্বিত। তারা আমৃত্যু নিজেদের মর্যাদার জন্য লড়াই করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, এই বাংলায় ভারতপ্রেমী বা ভারতের মিত্ররা ভাবছেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিস্টের নৃশংসতা এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না। এটি একটি ভুল ধারণা। জনগণ সবকিছু দেখছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। ভারতের ৭৫ পরবর্তী আখ্যান পরিবর্তন ও নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ আলম। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার মামলায় ১২ জনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল হালিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ নভেম্বর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করে। এছাড়া পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩টি পৃথক মামলা করে পুলিশ। ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বিজেপির সমাবেশ থেকে বেনাপোলে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের কড়া হুঁশিয়ারি দেওয়ার পরও স্বাভাবিক রয়েছে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওপারে ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দর সূত্র জানায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১,৮০০ যাত্রী ভারতে পারাপার হয়েছে। মঙ্গলবারও বেনাপোল বন্দর দিয়ে ৪১৮টি ট্রাকে মালামাল আমদানি হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১৮৯ ট্রাক মালামাল। পাসপোর্ট যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। গত ২রা ডিসেম্বর দুপুরের দিকে বেনাপোলের ওপারে পেট্রোপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের কঠোর হুঁশিয়ারি দেন বিজেপির নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন বনগাঁও মহাকুমা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। বিজেপি সমাবেশে বেনাপোল বন্দর বন্ধ করে দেওয়ার হুমকিতে সারা দেশে ব্যবসায়ী ও পাসপোর্ট যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিজেপির সমাবেশের পর থেকে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আরও বেড়েছে। বেনাপোল কাস্টমস হাউসেও রাজস্ব আয় গত বছরের তুলনায় বেড়েছে বলে জানান বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার শরীফুল ইসলাম। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী শাহজালাল বলেন, আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি আছেন যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছেন। এটি সম্পূর্ণ গুজব। খুনিদেরও আইনি সহায়তা পাবার অধিকার আছে। সনাতনী জাগরণ জোটের আদালতে যেতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার চট্টগ্রামের লোহাগড়ার চুন্তিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে এমন মন্তব্য করেন তিনি। চিন্ময়কাণ্ডে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি লোহাগড়ার চুন্তিতে যান অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে সিনিয়র আইনজীবীরা। তারা কবর জিয়ারত ছাড়াও কথা বলেন আলিফের স্বজনদের সাথে। আলিফের এমন নৃশংস হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিনিয়র আইনজীবীরা। এ সময় সুপ্রিম কোর্ট বার সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, দেশে উগ্রবাদীর স্থান হবে না। গত ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন নাকচকে ঘিরে সহিংস ঘটনা ঘটে চট্টগ্রামে। এতে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। তাদের বিচার যেন হয় এবং এক্সাম্পলেরই দৃষ্টান্তমূলক বিচার যেন হয়। ভবিষ্যৎ যেন বাংলাদেশ আর যারা মৌলবাদী রাজনীতি করবে, উগ্রবাদ মৌলবাদ ওরা যেন শিক্ষা পায়। আমরা বলতে চাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এবং এখানে কোনো মৌলবাদ বা উগ্রবাদের কোনো স্থান নাই। আলিফের পরিবার শুধু একা না, গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাদী। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবেন। দ্বিতীয়ত হলো
যদি কাউকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে বাধা দেওয়া হয় আমরা এটা খতিয়ে দেখব এবং আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে ইভেন খুনিরও অধিকার আছে আইনি সহায়তা পাওয়া, আমরা সেই লাইনে আগাবো। বিএনপি নেতা হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে মরদেহ তুলে ডিএনএ টেস্ট করা হয়। টেস্টে তার ডিএনএ পরিবারের সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিস চৌধুরীর মরদেহ দাফন করতে বলা হচ্ছে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। পরে আইনজীবী মাহাদিন চৌধুরী বলেন, ছদ্মবেশে থাকা সেই মাহমুদুর রহমানই হারিস চৌধুরী। ডিএনএ টেস্টে তা প্রমাণিত হয়েছে। হারিস চৌধুরীর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। সেখান থেকে সিলেটের কানাইঘাটে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে ৫ সেপ্টেম্বর তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে মরদেহ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন। রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে অভিযান নেমেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বৈষম্য বিরোধী ছাত্ররা। সকালে নগরীর কেরামতিয়া মসজিদ এলাকায় অবৈধ উচ্ছেদের নামে প্রশাসন জানিয়েছে, নগর জুড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ খালটির ৩১ পয়েন্টে ১১৭ জন দখলদার অবৈধভাবে দখল করে এর গতিপথকে মেরে ফেলেছে। অনেকেই স্থায়ীভাবে তৈরি করেছেন বসতবাড়ি। কোথাও কোথাও খাল পরিণত হয়েছে সরু খালে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালের ভরা যৌবন ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। আহ্বান জানিয়েছে সবাইকে সহযোগিতার। লালমরিচ নিয়ে দুশ্চিন্তায় উত্তরের কৃষক ও ব্যবসায়ীরা। ভারতীয় মরিচ আমদানির কারণে কদর কমেছে দেশি মরিচের। বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে নেই মরিচের চাহিদা ও উৎপাদনের সঠিক তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজন না হলেও মরিচ আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। উত্তরের কয়েকটি জেলা ঘুরে রিপোর্ট করেছেন জুয়েল আহমেদ। উত্তরের কৃষকের ঘর ও আঙিনা ভরেছে লাল রঙের মরিচে। এ ফসল অবদান রাখছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে। রংপুর দিনাজপুর কৃষি অঞ্চলে ১.৫ দশক ধরে বাণিজ্যিকভাবে লাল মরিচ চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। চাহিদা থাকায় প্রত্যেক বছরেই চাষ বাড়ছে। মশলা জাতীয় এই ফসলে আর্থিক দৈন্যতা কেটেছে বহু প্রান্তিক কৃষকের। তবে এবছর বাজার মন্দা, দিশেহারা কৃষকরা। ৫ টাকার মরিচের দামই প্রায় ৩০ লক্ষ টাকা লস খেয়েছি। ১০০ মন মরিচ কিনলাম হাটে, বিক্রি করার সময় দেখা যায় ৫০ মন বিক্রি হয়, ৫০ মন ঘরে গুডাউনে থেকে যায়। ১০ টাকা কেজি, ১২ টাকা কেজি কাঁচা মরিচ তুলে শুকাই। তাতে এক একটা কৃষকের ও যারা ব্যবসা করে তাদের অনেক মানুষের লস। দেশি মরিচে এখনও ব্যাপক হারে মরিচ আছে, বাজারও ব্যাপক হারে পাওয়ানো যাচ্ছে, কিন্তু মোকামে চাহিদা নাই, মানে খাচ্ছে না, টানতেছে না। ব্যবসায়ীরা বলছেন, বিভাগের ৭১ হিমাগারে প্রায় ৫০০ টন শুকনা মরিচ মজুদ আছে। এর ওপর আমদানির কারণে মরিচের দাম পড়ে গেছে। কৃষি বিপণন কেন্দ্রের কাছে উৎপাদন ও চাহিদার সঠিক তথ্য না থাকায় ক্ষতির মুখে কৃষকরা। চাহিদার বিষয়টি রয়েছে। আমাদের জনবল এত নগণ্য হওয়ায় চাহিদা নিরূপণটা আমাদের এই স্বল্প সংখ্যক জনগণ দিয়ে করা আসলেই কষ্টসাধ্যকর হয়ে যায়। তাই আমরা যে তথ্যগুলো রিয়েল তথ্য পাই সেটাই দিয়ে থাকি। উত্তরের তৃতীয় অর্থকারী এ ফসলের দিকে নজর দিলে সরকারের আমদানি নির্ভরতা কমবে বলে মনে করে কৃষি বিভাগ। সুন্দর একটি পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এই অ্যাপ্রোচগুলো করি, তখন আমার মনে হয় যে আমরা আরও অনেক দূর সফল হব। আর বাজার ব্যবস্থাটা আসলে এটার সাথে আমদানি রপ্তানি সব সমগ্র বিষয়টাই জড়িত। তো এখানে আসলে আমাদের যখন হয়তো আমাদের ধরেন যে দাম পাচ্ছে না, এই সময় যদি আমরা হয়তো যদি শুল্ক আরোপ করি আমাদের আমদানির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আসলে আমদানিকারকরা নিরুৎসাহিত হবে এবং আমাদের দেশীয় যে সমস্ত কৃষক তারা কিন্তু লাভবান হবে। পরিসংখ্যান বলছে ২০২৩-২৪ অর্থবছরে সারা দেশে ১ লাখ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মরিচ চাষ হয়েছে। উৎপাদন ৮.৫ লাখ টন। এর মধ্যে উত্তরে ৭০০ হেক্টরে উৎপাদন হয়েছে ১৫০০ টন লাল মরিচ। উত্তরের হিমাগারগুলোতে থরে থরে এভাবে সাজানো আছে ঐতিহ্যের লাল মরিচ। আমদানিকৃত মরিচের কালো থাপায় এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে ভাটার টান পড়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, ঠাকুরগাঁও। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট।
গত 15 বছরে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। সিলেটের গোলাপগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা বিস্তারিত নেতাকর্মীদের মাঝে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা জানান। থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খুলনায়। নগরীর ফুলবাড়ি গেট বালুর মাঠে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে হবিগঞ্জে। দুপুরে সদর উপজেলায় এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক সালে আহমদ। 6 ডিসেম্বর জামায়াতের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে কুমিল্লায়। দুপুরে টাউন হল মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। গাজীপুরের কৃষকের ধান কাটার কর্মসূচি পালন করেছে কৃষক দলের নেতাকর্মীরা। দুপুরে শ্রীপুর উপজেলায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি। নারী উদ্যোক্তা চিহ্নিতকরণ ও ঋণ বিতরণ বিষয়ক সভা হয়েছে গোপালগঞ্জে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার নির্বাহী পরিচালক SM হাসান রেজা। সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে জামালপুরে। দুপুরে সিংহজানি খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম। সাংবাদিকদের সঙ্গে রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীর অসদাচরণের অভিযোগে মানববন্ধন হয়েছে লালমনিরহাটে। সকালে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। জলাবদ্ধতা ও অবকাঠামোর উন্নয়নের দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সকালে তালা উপজেলার সামনে এই কর্মসূচি পালন করে নাগরিক কমিটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে। দেশ কঠিন সময়ে পার করছে, জাতীয় ঐক্যের ডাক ডক্টর ইউনূসের। ভারতকে বাংলাদেশের বিরোধিতা বন্ধের আহ্বান মির্জা ফখরুলের। দিল্লির উচিত ঢাকা নতুন বাস্তবতা উপলব্ধি করা, মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের। চট্টগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় 12 জন 6 দিনের রিমান্ডে। অপরাধে অভিযুক্তদেরও আইনি সহায়তা দিতে হবে। চিন্ময় ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। খুনিদেরও আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে বলেছেন অ্যাটর্নি জেনারেল। উগ্রবাদীদের ঠাঁই নেই এদেশের মাটিতে, মন্তব্য সুপ্রিম কোর্ট বার সভাপতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।